টিবিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমাদের আমন্ত্রিত অতিথি অধ্যাপক আবু আহমেদ, আমাদের শিক্ষক। তিনি বাংলাদেশের শেয়ার বাজার আর অধ্যাপক আবু আহমেদ প্রায় সমার্থক। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। স্যার, আপনি শেয়ার বাজার নিয়ে আমরা সবসময় আপনার কাছ থেকে সবসময় সাহসী উচ্চারণ এবং খুব বিষয়ভিত্তিক আলোচনা শুনি। আজকে আমরা আপনার জীবনের গল্প শুনবো, কিভাবে আপনি শেয়ার বাজারে আসলেন। আসলে হলো তো এটা আমার টাইম লাইনটাও একটু বলবেন স্যার। একাডেমিক ইন্টারেস্টটা ছিল ইকোনমিক্সে, ওই যে ফাইন্যান্স, বিজনেস বা ব্যাংকিং এই ধরনের কিছু কোর্সেস আছে। আমি দেশে বিদেশে ওগুলো আমি দেখছি, পড়ছি। পরে দেখি যে অ্যাসেট ম্যানেজমেন্ট, অ্যাসেট ক্লাসের মধ্যে ওইখানে এটা খুব পপুলার, ইকুইটি মার্কেট, স্টক বলে ওরা। আমাদের দেশে আমি 83-84 দিকে আমি ওই ঢাকা ইউনিভার্সিটি ক্লাস নিয়ে পরে দুপুরের দিকে মাঝে মধ্যে আমি আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ যেতাম, দেখার জন্য হোয়াট দে আর ডুইং দেয়ার, ব্রোকার্স কারা, তারা কি করে। এই 12টার সময় তারা একসঙ্গে বসতো একটা ছোট টেবিলের চারিদিকে, 10-12 জন। তো আমাদের জন্য বসার জন্য একটা জায়গা ছিল না, ওই পিছনে একটা টেবিল ছিল, হয়তো চা পানি অতটা কেউ স্বাদ দিত না। তো আমি দেখতাম, নিলাম সবার হাতের নিচে একটা ব্রিফ কেস আছে, ওটাতে শেয়ার, কাগজের শেয়ার। নিলাম, এটা আধা ঘন্টা বা 40-45 মধ্যে শেষ, চা পানি খাই চলে যায়। আমি যেটা লক্ষ্য করলাম, বিইং অ্যান একাডেমিক, যে আমাদের ইকোনমি তো তখন কিন্তু মার্কেট ইকোনমির দিকে আমরা যাচ্ছি। 80s বিগিনিংয়ের কথা। কিছু সরকার আর ওই কিছু প্রাইভেট হ্যান্ডও দিচ্ছে, যেগুলো আগে ন্যাশনালাইজ করেছিল। আর প্রাইভেট পুঁজি ইনভেস্টমেন্টের সিলিং যেটা ছিল উঠিয়ে দিয়েছে প্রায়। তো ওটার দিকে যখন যাচ্ছে, আমি ভাবলাম যে বিকল্প তো স্টক মার্কেট, হ্যাঁ, ওটা খুলে দিছে। কিছু কোম্পানি ছিল, 9টা বোধ হয় 77-এর দিকে। এরপর আস্তে আস্তে যোগ হতে শুরু করলো। এই মন্য সিরামিক, অ্যাপেক্স ফুটওয়্যার, এগুলা 80s বিগিনিংয়ে আসলো, লিস্টিংয়ে আসলো, কিছু কিছু করে আসতেছে। সিসিআই ছিল এটা, ওই কন্ট্রোলার, রেগুলেটর বলো, ওটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের 9 তলায় বসতো। আমি এটা দেখলাম যে এটা তো ঠিক হচ্ছে না। আমরা যদি প্রকৃত ইফ ইউ মিন স্টক মার্কেট, তাহলে এটাতে বড় করা উচিত, রিফর্ম করা উচিত। আর ব্যক্তি পর্যায়ে ব্রোকার, এগুলা তখন ব্যক্তি, মিস্টার অমুক অ্যান্ড কং, এই ধরনের নাম। আমরা ওই রুমগুলো তো তাদের মেম্বারের কনসেপ্ট আর কি, মেম্বারের কনসেপ্ট, বা তারা সব মালিকানা, ওই বিল্ডিংয়ে ওই লেখা ছিল। অন্য কাজ হতো ওইখানে। কোনো খবরের কাগজে স্টক মার্কেটে কোনো নিউজ দিত না। আমি পরবর্তী আরও 5-6-7 বছর পরে ওই শেয়ার ইনভেস্টারদেরকে নিয়ে একটা ফোরামও করছিলাম, একটু আন্দোলন করার জন্য অথবা ইস্যুগুলোকে সামনে আনার জন্য। এটা ছিল 87, 88, 89-এর দিকে। কিন্তু আমি যখন প্রেস রিলিজ নিয়ে যেতাম, যে আজকে আমরা এই ডিমান্ড করছি, নিউজ এডিটর বা কাউকেও আমি খুব ভালো অ্যাটেনশন দিতে দেখি নাই। তারা হয়তো দিলেও দিচ্ছে, আবার এক্সচেঞ্জকে তারা বাংলা অনুবাদ করে বসছে, ওই যে বিনিময় সিকিউরিটিজের বানাগজের নিরাপত্তা করে রাখছে। আচ্ছা, যাই হোক। তো আমি খুব হতাশ হতাম, কারণ বিজনেস সাইডে কাগজগুলো অতটা মনোযোগী ছিল না, মোটেই ছিল না। অথচ আমরা মার্কেট ইকোনমির দিকে যাচ্ছি, ডিমান্ড সাপ্লাই ইনফ্লুয়েন্স বা ডিমান্ড সাপ্লাই বেসড। এই তো 80s প্রাইভেট ব্যাংক দিল, 80s বিগিনিংয়ে। ন্যাশনাল ব্যাংক, সিটি ব্যাংক, আইএফআইসি অবশ্য আগ থেকেই ছিল, আরও কয়েকটা ব্যাংক ওটা একসাথে দিল, ইভেন ইসলামী ব্যাংকও, আইবিবিএল যেটা। তো আমি তখন এটা নিয়ে উৎসাহ এক ধরনের। তা আমি প্রথমে যে আস্কড মি যে আমি প্রথম কখন ঢুকলাম, কীভাবে, আমি আইপিও দরখাস্ত করি। আইপিও বলতো না তখন, এটাকে ইনিশিয়াল পাবলিক অফারিং ঠিক বলতো না বোধ, ওই প্রাইমারি মার্কেট। যাই হোক, এটা দুটো দরখাস্ত দিলাম।
একটা জয়েন্টলি দিলাম, একটা আমার নামে দিলাম। দিয়ে আমি আবার বাড়িতে চলে গেছি। মানে তখন আমি বাড়িতে ইয়াং ইয়াং তো বয়স অনেক কম, তো বাড়িতে যাওয়া আশা করতাম। পরে আসি দেখি সব পাই গেছি, দুইটাই পাই গেছি, 20,000 20,000। শিক্ষক তো তখন আমি শিক্ষক, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ইনফ্যাক্ট আই ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ এন অ্যাসোসিয়েট প্রফেসর ইন 85। তো এটা বলতে আমি তখন অ্যাসোসিয়েট প্রফেসর হই নাই, কিন্তু আমি ইন্টারেস্ট নিচ্ছি। আইসিবিতে গেলাম, আইসিবিতে তখন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট খোলা যেত, ইনভেস্টমেন্ট, হ্যাঁ এ দিয়া। তখন যাই যে কোনো নাম দাম দিলে হয়ে যেত, বাপের নাম, অত কিছু আইডি মাইডি এগুলো দেখতো না কেউ। ইনফ্যাক্ট ফার্স্ট আইসিবি মিউচুয়াল ফান্ড যেটা অনেক ডিভিডেন্ড দিছে ওরা। এইখানে আইসিবির লোকজন গিয়া, আমি একদিন আইবিতে ওই আমাদের এক কলিগ, সিনিয়র কলিগের রুমে বসা ছিলাম, তখন ওরা যায় ক্যাম্পেইন করতেছে, ইট ইজ অ্যাবাউট 78 or 79 or সামথিং লাইক দ্যাট, যে এটা কিনবেন না একটু মিউচুয়াল ফান্ড। কে এটা, এগুলো তো কেউ চিনে না, ওরা বিজনেস সায়েন্সে গেছে। তো আমরা তখন অত গুরুত্ব দিই নাই, অথচ পরে এটা অনেক দামি শেয়ার হয়েছে। আর ওরা ইউনিট বিক্রি করতো, আইসিবি ইউনিট, ওটা পপুলার ছিল। যে ওটা পপুলার হয়েছে, অনেক পপুলার হয়েছে, অনেকে যেটা কিনছে এখনও অনেক ভালো ডিভিডেন্ড পেয়েছে, এখনও দাম বেশি এটা। এরপর অবশ্য আইসিবি আরও কয়েকটা মিউচুয়াল ফান্ড এনেছে, ওগুলো সাকসেসফুল ছিল। এখন সবগুলোকে আবার করে দিছে, ওই যে ওপেন এন্ড করে দিয়েছে। ওপেন মানে খারাপই হয়েছে আইসে, এগুলো রাখলে ভালো হতো। এখন তো কেউ মিউচুয়াল ফান্ড কিনে না, মানে পুরা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির উপর মানুষের কনফিডেন্স নেই এখন। পরে আসি দেখি তখন কাগজের শেয়ার ছিল, আমি স্বপ্নে পেয়ে গেছি। এবং 3-4 মাস যাওয়ার সাথে সাথে তখন শেয়ার বাজারে ওইভাবে হতো, দুপুরে হয়তো, বিকালে সবাই আমরা খবর নিতাম, হোয়াট ইজ, এটার দাম কত হয়েছে, এটার দাম কত হয়েছে। এই ন্যাশনাল ব্যাংকের শেয়ার কেনার জন্য কেউ উৎসাহ দেখাচ্ছে ভিতর থেকে। কত করে কয়েছে, আর আপনি যদি দেন 135 পর্যন্ত দেওয়া যাবে, মানে 100 টাকাটা 35 টাকা বেশি, 35% বেশি 3 মাসে। তো আমি 2টাই দিয়ে দিলাম, তাতে ধরো ভালো লাভ হলো, 35%, ওই যে 40,000 টাকার উপর দুটা। তো এইভাবে মানে ইন্টারেস্ট গ্রো করলো। আইসিবিতে যাই কিছু অ্যাকাউন্টও করলাম, ওইখানেও কিছু পাইতাম। এবং 88-এর দিকে, 89-এর দিকে মার্কেট খুব বয়ান্ট ছিল, সত্যি কথা বলতে কি। তখন পর্যন্ত বোধ হয় 100খানিক কোম্পানি লিস্টেড হয়ে গেছে, এটা আবার ক্রাশ করছে 89। তখন আমি কিন্তু তখন ওই যে এগুলা নিয়ে একটু ওই যে হইচই করতাম, লেখালেখি করা শুরু করছে। তখন ওই একজন খুব প্রতিযশা ম্যানেজিং ডিরেক্টর ছিল আইসিবিতে, সেকান্দার আলী সাহেব, ওনার নেতৃত্বে একটা কমিটি করলো এটাকে রিফর্মস করার জন্য, বা কেন ক্রাশ করতেছে মার্কেটটা। তো আমাকে ওনারা ইন্ডাক্ট করলো অ্যাজ এ মেম্বার। তখনকার অ্যাটর্নি জেনারেল ছিলেন এটা মেম্বার, এফবিসিসি প্রেসিডেন্টও ছিল, যিনি এখন বিশিষ্ট ওই শিল্পপতি এমন আছে, উপরে, বেশ উপরে আছেন এখন, উনিও ছিল। ওই একজন জয়েন্ট সেক্রেটারি ছিল মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এই উইংয়ের 89-এ স্যার। 89। তো আমি কিন্তু তখনও কিন্তু খুব এগুনার, এই যে ঢাকা স্টক এক্সচেঞ্জে যারা ওই প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট, এদের মধ্যে থেকে 2জন ছিল। আমি কিন্তু ওপেন ছিলাম, সত্যি কথা বলতে কি। আই ওয়াজ অলওয়েজ মানে ক্রিটিক্যাল, এবং যেটা ভালো দেশের জন্য ইকোনমি সেটা অনুযায়ী। অনেকে আমি দেখছি তখন আমি দুঃখ পেতাম, অনেকে কথা বলতে চাইতো না। এদের হয়তো কি অন্যখানে সমস্যা আছে কিনা ঠিক জানি না, মানে রাইট কথাটা বলতে চাইতো না। এখনো তাই স্যার। হ্যাঁ, তো এটা আমি বললাম যে এটা, তখন আমি বললাম যে না, এটা করতে হবে। ওই যে ওরা আন্ডার রাইটিং করতো তো, এবং ইস্যু মানে আমি এগুলো সেপারেট করতে হবে, ওই যে মেম্বার। তখন ওরা বলে যে খুব আনহ্যাপি হয়েছে ওরা। তো এখন অন্যদেরকে তো আমি বুঝাইতে পারি, বুঝে এরা, কিন্তু দে আর নট এগ্রিং, ওরা চাইছে না বলে। পরে আমাকে যিনি প্রধান এটা কমিটি, উনি বলে যে ঠিক আছে প্রফেসর সাহেব, আপনি নোট অফ ডিসেন্ট দেন। তা আমি নোট অফ ডিসেন্টও দিছি যে আমি এটা চাই। পরবর্তীকালে অনেক দিন পরে 98-99 এই আমাদের ওই যে চেয়ারম্যান ছিলেন যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে, 93-তে যখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আমি তখন অনেক লিখতাম, বাংলাতেও লিখতাম, ইংরেজিতেও লিখতাম, ডেইলি স্টার লিখেছি, এটার পক্ষে লিখেছি, অনেক লিখছি, এটাকে পাওয়ার দেওয়া হোক। তখন ওনারা অনেকে বলতো, প্রফেসর সাহেব পাওয়ার দিব, দেখবেন যে পরে সব ওটাই শেষ করতেছে, মানে টু মাচ অফ ফ্রিডম
গিভিং ইউ আর ট্রাইং টু গিভ টু ইনস্টিটিউশন অ্যান্ড দ্যাট উইল বি ওই যে এটা সার্ক হয়ে দাঁড়াবে। তা আমি বললাম না, ইনস্টিটিউশনকে যদি পাওয়ার ইন্ডিপেন্ডেন্স না দেওয়া হয় তো ওটা ঠুটু জগন্নাথ রাখি লাভটা কি। তো তখন ওই বাইরের থেকেও কিছু কিছু কাগজপত্র আনা হয়েছে, বোধহয় একটা এক্সটার্নাল ওয়ার্ল্ড ব্যাংক বা এডিবি এরও চাইছে। তো 93-তে এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এই হলো। আই ওয়াজ মানে পায়োনিয়ার এই সেন্স আইডিয়া, মানে ভিতর থেকে আইডিয়া দেওয়ার ক্ষেত্রে যে এটাতে এই পাওয়ার দেওয়া চেয়ারম্যানের এই সব কিছু। তো আলহামদুলিল্লাহ ওটা হয়েছে। ওই 9 তলার সিসিআই ভবন মানে সিসিআই কন্ট্রোলার ইয়ে থেকে এইটা এখানে আসলো। পরে ওই যে জীবন বীমা কর্পোরেশনে সাইদ সাহেব ছিল, আবু সাইদ সাহেব ছিল তখন, ইয়ার পরে আর কি। প্রথম ছিল সুলতানুজ্জামান খান, ফার্স্ট এসএসসি চেয়ারম্যান, উনি সিএসপি ছিল। পরে কথা এদের সময় ওই 96 একটা স্ক্যান্ডাল হয়ে গেলো, কাগজের শেয়ার ফতে মতে শেয়ার বেচা শুরু হলো ফতে এই ইত্তেফাক ভবন থেকে বাংলাদেশ ব্যাংক। আমি আশ্চর্য হয়ে গেলাম, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, মানে ম্যাডনেস। সরকারের হয়তো কিছু মহল ভালো লাগতেছে শেয়ার প্রাইসেস আর গম, কিন্তু আমি তো একাডেমি বেসিক্যালি আমি দেখতেছি এটা ডিসাস্টারের দিকে যাচ্ছে এবং বাইরের থেকে লোকজন আসতেছে, বিদেশ থেকে, তারও সুযোগটা নিতেছে, মহিলাও আসছে 2-1 থেকে। আমি ঢাকা স্টকেজের সামনে যে ওই ইয়ে আছে ডিভাইডার, ওইটার উপর দাঁড়াইছি একদম 12টার সময়। দাঁড়াই আমি বললাম যে ভাই সব আপনারা প্লিজ আর এগুলা এত দামে আর কিনবেন না। 28,000 হয়েছে, সিঙ্গারার দাম 40,000, ওই সিটাং সিমেন্ট এটা এখন হচ্ছে হাইডেলবার্গ, এটা 28,000, আরও এরকম সব। আমাকে 2-4 জন ধরে নিয়ে আসলো যে স্যার এ বক্তৃতা এখন দরকার নেই, মানে এভরিওয়ান ওই যে এটা এই যেটা বিরক্ত করতেছেন, আপনি এটা থামাইবার দরকার নেই, বিটকয়েন এর মতো যে সামনে কেউ এর থেকে বেশি দেওয়া গেল, সুতরাং এটা চলতে থাকবে। ইনফ্যাক্ট এই রিসেন্টলি 2-2.5 বছর আগে যখন 18 টাকার বিমা কোম্পানির শেয়ার 180 টাকা হলো, আমাকে কে জানি সাংবাদিক জিজ্ঞাসা করলো, আমি বললাম নো, ইট ইজ ম্যাডনেস, এটার সঙ্গে আর্নিংয়ের কোনো সম্পর্ক নেই। ইভেন বিমা পুরা দেড় বিমাতে যদি করো তাতেও কিছু হবে না। এই আমার কয়েকজনের টেলিফোন করলো, স্যার আপনি এটা বলবেন কেন? আমি কেন বলবো না, আমি যেটা দিব্যি দেখতেছি যে এটাতে কিছু লোকের খুব ক্ষতি হয়ে যাবে। কয় স্যার এটা বলিয়েন না এখন, ইত্যাদি। এই যে মানুষ নিজস্ব স্বার্থে শুধু চলে, কালেকটিভ স্বার্থটা বা অর্থনীতির স্বার্থটা বা মার্কেটের স্বার্থটা দেখার জন্য আমি দেখছি খুব কম লোকে। হ্যাঁ, কিন্তু আমি যেটা দেখতেছি খারাপ জিনিস হচ্ছে সেটা বলি। আমার একটা কথা স্যার, যে কিনে তারও তো দায় আছে। না তার দায় হচ্ছে সে মনে করে না এই যে বিটকয়েন, এই যে ক্রিপ্টোকারেন্সি, এটা তো সবাই এখন বলতে, এখন রিকগনাইজ করতে এটা জুয়ার একটা স্টেক। তো তাদের ধারণা তাদের থেকে বেশি দামে কেউ কিনে নিবে, ওই দায় হচ্ছে তার, সেই সেটা চিন্তা করতেছে। বাট একটা পর্যায়ে গিয়ে এটা থেমে যাবে, যেটা আমাদের বিমা কোম্পানির যে দাম বাড়ছিল থেমে গেছে না। তো সাম্বরি তো কিছু না কিছু লোকে, তারপর এটা যখন আমি প্রশ্ন করি, কয় স্যার শেয়ার বাজারের ধর্ম হয়তো এটা কিছু লোক তো মাইনাসে থাকবে। তা ঠিক আছে, তা কথাটা আমি বুঝি, কিন্তু তোমরা যদি বিয়ন্ড একটা লিমিট যদি নিয়ে যাও সেটা তো থাকবে না। তাহলে লেখাপড়ার কী হয়েছে? ক্লাসরুমে আমরা কি পড়াইলাম? বইয়ের কথা চলবে না। তো ওয়ারেন বাফেট কয় সেটাও চলবে না। তো কী চলবে? চলবে এই, মানে এখন আমি যদি এগুলোকে, আই ক্যান নট প্রমোট দিস, আই ক্যান নট সাপোর্ট দিস। হ্যাঁ, সারা জীবন আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পড়াইছি যে আর্নিংয়ের সঙ্গে এটা বা প্রাইস আর্নিং রেশিও এত। আনফর্চুনেটলি এখন ইন সাম কেসেস আমি তো বলতে দ্বিধা নাই, আমি মনে করি সবার এটা মানে চান্সে ফেরত আসা উচিত, অথবা আমার কথা যদি ভুল হয় তারা কারেকশান করুক। এখন যেটা হইতেছে 40p রেশিওতে মার্জিন লোন। আচ্ছা 40p যেখানে মানে খুব ভালো স্টক শেয়ার সেটা 20p-তে পড়ে আছে, ইভেন লেস দ্যান দ্যাট, সেখানে 40p-তে মার্জিন লোন দেওয়া মানে অল জাঙ্ক শেয়ারকে প্রমোট করা। তো সেটা কি থাকবে না, কারো না কারো হাত ফুটবে। তো এটা তো রেগুলেটরি মিস্টেক। হোয়াই 40p? ইউ আর টু, রেগুলেটর শুড ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট যেখানে লং টার্ম ইনভেস্টার সৃষ্টি হবে। রেগুলেটরের এটা কাজ না যে শর্ট টার্ম কিছু জুড়াই সৃষ্টি হবে এবং টার্ন ওভার বাড়বে। নো, এটা তাদের জন্য ক্ষতিকর। সাপোজ
আজকে আপনার সাথে স্যার আমার এই বিতর্ক আগে হয়েছে। হ্যাঁ। আপনি ইউ আর আস্কিং ফর মোর রেগুলেশন, আর আমি বলি ইট শুড বি ডিরেগুলেটেড। ব্যাংকার ক্লায়েন্ট রিলেশনশিপ সেটা হতে পারে, হতে পারে, সেটা হতে পারে। আমি সেটা ওই এটা লাইক ওয়েস্টে আমরা না দেখতেছি না ঠিক আদানি আছে, শেয়ারে লোন দিবেন ঠিক না আছে, ঠিক আছে, আই এগ্রি উইথ ইউ। সেটার জন্য ওই ওনারা দায় থাকবে মার্চেন্ট ব্যাংক, রাইট। নো প্রবলেম, সেটা করা যেতে পারে। আমার তো মনে হয় না কোনো মার্চেন্ট ব্যাংক ওই জাং স্টকে 40 ফিতে লোন দিবে। আই ডোন্ট বিলিভ ইট। দিলে তার তার ব্যাপার, দিলে তার বসে একদিন তাকে অ্যাকাউন্টেবল করবে যে তুমি এটা কিভাবে দিছো। হাউয়ার ওটা হতে পারে। আমি আপনার সেকেন্ডারি মার্কেট থেকে প্রথম কবে শেয়ার কিনছিলেন? সেকেন্ডারি মার্কেট থেকে ওই যে আমাদের একটা মার্কেট আনঅফিসিয়ালি বলো ওটা কার মার্কেট নাম দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, KERB। প্রথম এই শব্দটা শুনলাম আর কি, পরে দেখলাম যে কার মার্কেট মানে একটা বেআইনি মার্কেট, মার্কেট, ইনফর্মাল মার্কেট ইত্যাদি। বিকালের দিকে একটা মার্কেট হতো কাগজ শেয়ার, এই মতিঝিলেই একটা রেস্টুরেন্টের উপর জেনুইন শেয়ারই বাজার ওইখানে হতো, বিকালে ওইখানে হতো। তো আমরা 15-20 জন যেতাম। ইনফ্যাক্ট আমাদের এখন ঢাকা স্টক এক্সচেঞ্জে যারা খুব ভালো অবস্থায় আছে, ব্রোকার বলো মেম্বার্স, তারাও আসতো অনেকে, তখন তারা ওইখানে ঢুকে নাই, পরে 4-5 লক্ষ টাকা করে মেম্বারশিপ কিনে ঢুকছে। তো আমরা ওইখানে বেশ মানে স্টক এক্সচেঞ্জ যা হতো তার প্রায় হাফ টার্ন ওভার এখানেও হতো। পরবর্তীকালে তো আমি অবশ্য ওই শেয়ার হোল্ডারদেরকে নিয়ে ইনভেস্টার্স ফোরাম করছি, রিফর্ম চাইছি, লেখছি, মন্ত্রী মিনিস্টারদেরকে আনছি, ইকোনমিস্টদেরকে আনছি, অনেক করছি। তারপরে একটা পর্যায়ে হয়তো আমি তো বেসিক্যালি একাডেমিক, সত্যি কথা বলতে কি। অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আপনি এত আন্দোলন করলেন, সংগ্রাম করলেন, আপনি একটা মেম্বারশিপ নিলেন না কেন? তা আমি বললাম এই কথা যে আসলে হয়েছে কি, আমি ওই যে একাডেমিক হলে যা হয়, আই ডিড নট সি দ্য ওই অনেক সময় পেনি ওয়াইজ ফাউন্ড ফুলিশ, তাও হয়েছে, আমাদের অনেক প্রফেসরে নিয়েছে অবশ্য, আমি ওটা জেনে নিই। বাট আমি ওই মানে রাইট কোনটা বা আমাদের বাধা মানে অবস্ট্রাগল কোনটা, কোথায় রিফর্মস হওয়া উচিত, ইভেন কি এই যে ওই যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, এইটা প্রতিষ্ঠা করার সময় আমি স্ট্রংলি সাপোর্ট দিছি যে অডিটরদের একটা অডিটার থাকা উচিত, অডিটার্স। হ্যাঁ, কারণ এখানে ফাউল অডিট রিপোর্ট দেওয়া হচ্ছে। তো এই সবগুলাতে আমার সাপোর্ট ছিল। সাইদ সাহেব যখন সেক্রেটারি SEC চেয়ারম্যান, তখন ওই যে 50% ওই যে নন ব্রোকার কাউন্সিলের মেম্বার হওয়া, মানে গভর্নিং বডির, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জের 50%। তো যাই একটা পর্যায়ে অবশ্য আমি চিটাগাং স্টক এক্সচেঞ্জে দীর্ঘদিন ছিলাম ওই যে নন হিসাবে, যাওয়া আশা করতাম। যাই হোক, সেটা বড় কথা না, ও কিছু রিফর্মস হয়েছে তখন। পরে যে ডিমিউচুয়ালাইজেশন হয়েছে, এখন তো ওই যে নন ব্রোকার শ্যাল হ্যাভ টু বি চেয়ারম্যান, ওটা তখন ছিল না। তখন ব্রোকারের চেয়ারম্যান হতে কিন্তু 50% আউটসাইডের লোক ছিল। তো এগুলা স্টেজ বাই স্টেজ রিফর্মস হয়েছে। ডিমিউচুয়ালাইজেশন এটা অস্ট্রেলিয়াতে হয়েছে, অন্য দেশে হয়েছে আগে। এখানে এটা ওই যে ADBর একটা ছিল শর্ত অনুযায়ী, এটা এখানেও হয়েছে, সব কিছু হয়েছে। এটা অটোমেশন হলো, চিটাগাং স্টক আগে হয়েছে অটোমেশনটা। হ্যাঁ, চিটাগাং স্টক তারপর ঢাকা পিছনে পড়ে যাচ্ছে। এখানে কত একটা ভেস্টেড ইন্টারেস্ট ছিল, সত্যি কথা বলতে কি, এই ঢাকাতে তখনকার। স্যার ওটা ভেস্টেড ইন্টারেস্ট না, ওনারা বুঝতেছিল না, ওনারা বুঝতেন না, ওনারা চাইতো ওনাদের কন্ট্রোলে। ওনারা মনে করো অটোমেশন হলে এই নতুন কিছু করতে দিত না। পরে যখন সিটাং হয়ে গেলো এবং তারা টার্ন ওভার বেড়ে যাচ্ছে, মানুষ ওই যে ইন্টারেস্ট, তখন ওরা আর করলো তাড়াহুড়া করে করছে, এরপরে তো টার্ন ওভার বাড়লো। এটা কিন্তু এখনো ডিএসসির ডিএনএ তে আছে স্যার, আমরা এখনো টের পাই। প্রচুর কাজ SEC পুশ করতেছে, মার্কেটে আমরা ডিমান্ড দেখতে পাচ্ছি যে মার্কেটের একটা মানে আনডিসকভার্ড ডিমান্ড আছে, কিন্তু ইভেন আগাচ্ছে না। সিডিবিএল হওয়ার সময় ওটাও ঢাকা স্টক ইপসেন বাড়ছে, এটা সাপোর্ট দিচ্ছে না। মানে আমি যেটা দেখছি আর কি, সাপোর্ট তো কেউ দিচ্ছে, কেউ মানে একটা অ্যাক্টিভ সাপোর্ট দেওয়া এটা নেই। তারপরে একটা পর্যায়ে আমি দেখলাম ঢাকা স্টক এক্সচেঞ্জ নাকি এটা মেজর শেয়ার করবে, মানে শেয়ার হোল্ড করবে। তো আমি তাইলে যেতাম সেই যাদের কন্ট্রোল থেকে আমরা আলাদা করতে চাইছি, সেটা হবে না। আমি তখন দিদেন গভর্নর ছিল ডক্টর ফরাসউদ্দিন, আমি ওনার কাছে গেলাম, আমি ওনাকে বোঝানোর চেষ্টা করলাম যে এটা ওরা মাইনরিটির শেয়ার হোল্ড করুক, অন্য ইনস্টিটিউশন হতে হবে, ইট শুড বি ইন্ডিপেন্ডেন্ট। উনি বুঝতে পারছেন, হি ওয়াজ এ ব্রিলিয়েন্ট পারসন, উনি বুঝতে পারলেন। তারপরে এখন যা সিডিবিএল হয়েছে, তো ওগুলো অনেক বাধা বিপত্তির মাধ্যমে হয়েছে, কিন্তু অল ইনফ্রাস্ট্রাকচার অনেকগুলো হলো। আনফর্চুনেটলি মার্কেটটা এগুলো না,
মার্কেট এখন থেকে 17-20 বছর আগে যেখানে সেখান থেকে ইনফ্যাক্ট ওই অবস্থা থেকে ওই ইন সাম কেসেস খারাপ অবস্থা চলে গেছে। কেন স্যার? এক তো কোয়ালিটি স্টক লিস্টেডে আসেনি লিস্টিংয়ের পর থেকে, সরকারি শেয়ারগুলা 88, 87, 89 দিকে যা আসছে তাই। এরপর কেয়ারটেকার সরকারের সময় কিছু আসছে, এরপরে এটা ফাইন্যান্স মিনিস্টার সাহেব জিন্দা থাকতে উনি বারবার বলেছে যে আমি এগুলো আনতে, অনেকবার বলেছে, ডেটও দিয়েছে, বাট নাও ইট ইজ এ ফরগটেন ইস্যু। সরকারি শেয়ারগুলো তো তখন স্ট্রং পারফর্মিং স্টক ছিল, কিন্তু হলো না, গভর্নমেন্ট অনেক টাকা পেয়ে যেত। আমি তো সরকারকে অনেক সময় বোকা দেখি। ইনফ্যাক্ট সরকার যদি এখনও, আমি নাম ধরেই বলতে পারি, ন্যাশনাল টিপস, অ্যাটলাস, ইস্টার্ন কেবলস, ওসমানিয়া, এসব শেয়ার যদি অফলোড করে মেজরিটি দিয়া দেয়, এগুলো অনেক বেশি দামে কেনার লোক আছে, মানে যারা ম্যানেজমেন্টে যেতে চাইবে। কিন্তু সরকার আমি দেখি বোকা বোকা, অন্য অমুকখানে টাকা আছে, অমুকখানে টাকা আছে, ওইখান থেকে আনো, ওইখান থেকে আনো, এটা চোখে দেখে না। এগুলো তখন অ্যাক্টিভ অ্যাসেট হতো, ইকোনমিতে কন্ট্রিবিউট করতো। না দে আর ডেড অ্যাসেটস না, নন ফার্মিং অ্যাসেট। হোয়াট ইজ দ্য ইকোনমিক্সের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এটা আমরা তো কত বড় ভুল করে আসতেছি। ইন্ডিয়া যেমন স্যার তাদের স্টেট অন সব বিক্রি করে দিয়েছে, এমনকি তাদের এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিয়েছে। আর আমাদের এখানে আমরা এটারে ফাইল দিয়েছি ডলারে, আবার গ্যারান্টি দিতেছি। তো এগুলোতে আমাদের ভুলের কারণে আমরা একটা ইফিসিয়েন্ট ইকোনমি দাঁড় করাতে সক্ষম হচ্ছি না। এগুলো বিক্রি করে দিলে কি, ইস্টার্ন কেবলস বিক্রি করে দিলে এটার দাম 5 গুণ হবে, তো 5 গুণে সরকার টাকা পেলে তো হয়েছে। স্যার ক্যাপিটাল মার্কেট রেগুলেশনস কতটা এগিয়েছে? রেগুলেশন অনেক সময় মানে ব্যাড রেগুলেশন হচ্ছে, মানে এগুচ্ছে, আবার রেগুলেশন যে লেভেলে হওয়া উচিত হয় নাই। যেমন দেখো অনেকগুলো ম্যানিপুলেশন হয়, যে লেভেলে যেভাবে ধরা উচিত, যেভাবে সাজানো হয়, যে আইনটা মধ্যে পরিবর্তন করতে চাইছে। সেকেন্ড থিং হচ্ছে পুয়ার কোয়ালিটি স্টক চলে আসছে, ইভেন বুক বিল্ডিংয়ে আসছে, তারপরে 2-3 বছরের মধ্যে এটা ঠিক হয়েছে, বুক বিল্ডিংয়ে এসেছে। আমার কাছে আমি আশ্চর্য, আমি অ্যাকাউন্টেন্ট, রেগুলেটর এবং যারা এগুলো বিড করছে তাদের প্রত্যেকের একটা ইয়েতে আনতে চাই যে তোমরা কি পুঁজিটাকে এত দামে বিড করছিলা, অথবা তুমি কিভাবে এটা রিপোর্টটা দিলা, আর রেগুলেটর এবার কী দেখলো। আশ্চর্য, কোনো কোয়ালিটি স্টক আনার জন্য কোনো তৎপরতা নেই। দেখো 10 বছরে কিছু আসছে, হ্যাঁ মাল্টিনেশনাল রবি আসছে, বাট ইট ইজ এ ওভার ইনডেটেড একটা কোম্পানি। আর বোধ ওয়ালটন একটা আসছে, ওয়ালটনও একটু ভালো দেখালো, তারপরে তারা এত চারিদিকে সমস্যা, অথচ ডিভিডেন্ড নেগেটিভ মাইনাস দেয়, আর্নিং দেয়। যাই হোক, ওই এক্সপ্লেনেশন অতটা গ্রহণযোগ্য কতটা যাক সেটা আলাদা কথা। কোয়ালিটি স্টকটা আনে নাই, তাইলে ওটা বরং কিছু কোয়ালিটি স্টক ওই ইয়াতে ওই চলে গেছে, মানে খারাপ হয়ে গেছে, আমরা যা ওভার দ্য টাইম দেখলাম। সেই জন্য বলতেছি যে অনেকগুলো রিফর্মস হয়েছে, কিন্তু মার্কেটটা এগোয়, পার্টিসিপেশন কম হয় না মানুষের। একসময় 32-36 লাখ লোক বিও অ্যাকাউন্ট ছিল, এখন কমতে কমতে এটা 13-14তে আসছে, অ্যাক্টিভ হয়েছে হয়তো 1-1.5 লাখ। এই যে একটা আর্টের রেগুলেটরি কোয়ালিটির কথা বলতেছি, আমার কাছে বুঝে আসে না। আমার ইকোনমিক্স সায়েন্স, বিজনেস সায়েন্স, আমি যত বিদ্যা পড়ছি আর পড়াইছি, কোথাও আমি এটা রিকনসাইল করতে পারি না উইথ দ্য ফ্লোর প্রাইস। আরে ডিমান্ড সাপ্লাই ফ্রিডমটা কেন দেওয়া হয়েছে, ইন্টারেক্টিভ ইয়াটা ফ্রিনেস, সেটা হচ্ছে প্রাইস ডিসকভারির জন্য। তো প্রাইস ডিসকভারি যদি আমি না করতে দিই, তাহলে হোয়াট টাইপ অফ মার্কেট আই এম রেগুলেটিং? ইউ আর রেগুলেটিং নট এ মার্কেট, ইউ আর রেগুলেটিং এটাকে ইয়া করে দেওয়ার জন্য, মানে এটাকে ডিকটেট করা আর কি। না, এটাতে নন ফাংশনাল হয়ে গেছে। মার্কেট টার্ন টু বি ডিসফাংশনাল। একটা স্ট্রেট কোশ্চেন, যেমন কারো বিনিয়োগকারীদের মধ্যে একটা আশা থাকে যে আগের বারের মতো ফ্লোর প্রাইস থেকে শেয়ারগুলোর প্রাইস উঠে যাবে, উঠতে পারে, সেটা আমি বুঝি, সেটা আমাকে অনেকে জিজ্ঞাসা করে, আমি খুব সম্ভাবনা খুব দেখি না। হ্যাঁ, এটা হতে পারে। আমি যদি রেগুলেটর বল, আরে বাবা তুমি যে বলতেছো আমি এটা শর্ট টার্ম, ঠিক আছে শর্ট টার্ম 8-9 মাস তো হয়ে যাচ্ছে, হাউ লং? আর এই ক্রান্তিকালে এটা পড়ে যায়, কোনো এখানে 2-1 দিন দিয়ে এটা উঠাই নেছে। আর এটা হচ্ছে শেয়ার বাজারের বিউটি হচ্ছে মার্কেট ডাউন হবে, আপস হবে। এখন ডাউন আপস কোনোটা হয় না, তাহলে এটাতে মার্কেটে আমরা অনেক বক্তব্য দিচ্ছে। আমি দেখলাম যে এই যে ইভেন বিজনেস স্ট্যান্ডার্ডে এখানে ওই যে যারা মিউচুয়াল ফান্ড ম্যানেজার অনেক ছেলে ফেলে অনেক বেশি জানে, কিন্তু ওদের নলেজটা ওরা অ্যাপ্লাই করার সুযোগটা পাচ্ছে না। তারা খুব ওয়েল ইনফর্ম আমি দেখলাম, কিন্তু ওইটার কারণে, ওই ফ্লোর প্রাইসের কারণে দে ক্যান নট টেক দ্য অপরচুনিটি। মার্কেট 20% ডাউন হতেই পারে, দেন ইট উইল গো আপ অ্যাগেন, যদি স্ট্রেংথ থাকে, বেসিক ইকোনমির স্ট্রেংথ থাকতে হবে। ইকোনমিতে
ইকোনমি তো ইনফ্লেশন কন্টেন থাকতে হবে, এক্সচেঞ্জ রেট ঠিক থাকতে হবে, এক্সপোর্ট গ্রোথ হতে হবে, অল দিস যদি ইন্টারেস্ট রেটও স্টেবল থাকতে হবে, অল দিস যদি থাকে তাহলে মার্কেট সাময়িক ডাউন হতেই পারে 200-300 পয়েন্ট। আমরা দেখছি নেই, আমরা তো উই লিভ টু দ্য ব্যাড মার্কেটস। হ্যাঁ, তারপর ওটা ভালো হয়েছে না, তো এখন ওটা তো হতে দিচ্ছে না। দ্যাট মিনস মার্কেটটাকে নন ফাংশনাল হয়ে বসে আছে ফ্লোর প্রাইসের কারণে। তো ওটার পক্ষে কোনো যুক্তি নাই। অনেকে বলে যে স্যার ওই যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে। আমি বললাম যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থটা কীভাবে রক্ষিত হয়েছে আমাকে বলো। তার যে পোর্টফোলিওতে যে এটা দেখাচ্ছে মানে ভ্যালু, পোর্টফোলিও ওটা তো আর্টিফিশিয়াল। তো সেটা নিয়ে সে একজনের যদি ওষুধ খাওয়ার জন্য টাকা দরকার, হি ক্যানট সেল দ্য স্টকস। হোয়াট ইজ দিস? এটা তো বেসিক হিউম্যান রাইটসের বিরোধী জিনিসটা হচ্ছে। স্যার আপনারও তো লস হবে, আপনার ভালো অনেকগুলো শেয়ার ফ্লোর প্রাইসে আছে। আই ডোন্ট মাইন্ড, আমি কনসাস লোক। ওকে, মার্কেট খারাপ হয়ে গেলে, ডিমান্ড কমে গেলে আমার লস তো হবেই। দিস ইজ দ্য স্পিরিট। এটাই সময়ের মধ্যে আসবে যেদিন না আমার সেদিন লস তো মার্কেট ঠিক হবে। লস হলো আমি এই যে আমার পোর্টফোলিওতে যদি আমি মনে করি এই কোম্পানি ভালো করতেছে না, ওই কোম্পানি, ওদের থেকে আমি লস দিয়ে বিক্রি করি, একটু ভালো কোম্পানিতে যাওয়ার স্কোপটা থাকতো। এখন তো সেই রিসাপ্লিং করার স্কোপটাই নাই। হ্যাঁ, তো তাহলে যারা ফান্ড ম্যানেজার, আই টেল ইউ ওয়ান থিং, হোয়াট আই ফোরসি, যারা ফান্ড ম্যানেজার আছে না তারা কোনো ডিভিডেন্ড দিতে পারবে না, কারণ তারা তো মার্কেট থেকে সুযোগ নিতে পারতেছে না। অথবা তাদের যে পোর্টফোলিও আছে 200-300 কোটি টাকার, সেখানে নিচ্ছে অনেক কোনো কোম্পানি এখন ব্যাড পারফর্মার হয়ে গেছে, তো সেখানে বিক্রি করে যে তারা এই প্রশ্ন তুলবে, তারা বলবে আমরা কি করব? তো এটা কোনো কথা হলো? এই ফ্লোর প্রাইস কারো কোনো উপকার করতেছে বলে আমার বিশ্বাস হয় না, আমি দেখি না। বরং আপনার জীবনে সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট ডিসিশনটা কোনটা ছিল? শুনো, এক তো আমি বেশ কয়েকটা শেয়ার থেকে ভালো পয়সা করে এসেছিল। সিঙ্গার কোম্পানি কন্টিনিউসলি ভালো দিয়েছে, তখন সব বোনাস আফটার বোনাসেস দিয়েছে এভরি ইয়ার, এক্সপানশনও গেছিল। এখন না, এখনকার সিঙ্গার না, এখন 30-40 বছর আগের কথা। পরবর্তীতে একটা খুব ভালো শেয়ার যেটা এখনও ভালো আছে, এটা মানে আমি অনেকেরই বলেছি, অনেকে কিনেছে, অনেক লাভও করেছে। সত্য কথা বলতে কি, আমি এখনও কোনো শেয়ার কিনতে গেলে ম্যানেজমেন্ট কোয়ালিটি আমি দেখি, সে কি ব্যবসা করতেছে সেটাতে যেমন দেখি, কে ম্যানেজমেন্টে কে আছে সেটাও দেখি। কারণ লিডারশিপ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, অনেস্টি অ্যান্ড লিডারশিপ কোয়ালিটি, ম্যানেজমেন্টের অনেস্টি এবং লিডারশিপ কোয়ালিটি, এবং তারা নিজেরা ইনকাম করে নিজেরা শো করে কিনা পুরোটা, এবং তারা তাদের শেয়ার হোল্ডার্সদেরকে দেওয়ার মানসিকতা আছে কিনা, এগুলো আমি একটু যাচাই করি। সত্য কথা বলতে কি, আমি একটা শেয়ার স্টক, মানে এটা খুব আমাকে যথেষ্ট মানে উপকার দিয়েছে, লাভ কোম্পানি স্যার, সেটা হচ্ছে স্কয়ার ফার্মা। 97-এ, 96-এ তো 10 নামলো, 97-এ আমি ওই বিকালের দিকে তখন অভ্যাসবশত ঢাকা স্টক এক্সচেঞ্জের বিল্ডিংয়ে যেতাম, তো ব্রোকারদের সামনে কতক্ষণ বসতাম, চা পানি খেতাম, গল্প গুজব করতাম, মার্কেটের খবরটা নিতাম। এক ব্রোকারের সামনে দেখেছি অ্যানুয়াল রিপোর্ট স্কয়ার ফার্মার। তো আমি তো যেহেতু আমি পড়ুয়া লোক, আমি পড়ি, আমি একটু টেনে পড়লাম, পড়ে দেখেছি এটা যথেষ্ট কম দামে যাচ্ছে এবং যথেষ্ট ভালো শেয়ার। ওই অ্যানুয়াল রিপোর্ট থেকে আমি যা আন্দাজ করে নিলাম বা পড়ে বুঝলাম। এরপরে আমি ব্রোকারকে বলে আমার জন্য 200 শেয়ার কিনিও, তো ও কিনছে, বলে যে স্যার এই তো কেউ তো কিনে না, আমি কিনতেছি। তখন ওইটা ওই 600 টাকা ছিল, তো 200 শেয়ারের দাম 1,20,000। এই শেয়ারটা হয়েছে কি, কাগজের শেয়ার তো, তখন এটা নামে ট্রান্সফার দিলে নাম ট্রান্সফার হয়, আবার নামে ট্রান্সফার না করলে থাকি যায়, থাকি গেলে ওই যে অ্যানুয়াল যখন আসে মিটিং, মানে একটা রেকর্ডেড, তখন নামে আনতে হয়। তো আমি নামে নিয়ে আসছি যেহেতু কাগজের শেয়ার, কিন্তু এটা আমার ড্রয়ারে রাখি দিছি। অনেকগুলো শেয়ার ছিল, এইটাই ছিল বেশি, অন্যগুলো হয়তো বিক্রি করে ফেলতাম বা করেছি। এটা খুব মানে অনেক মূল্য বৃদ্ধি এখানে হয়েছে কি, আমি ওদের মানে যেভাবে হোক আমি একটু সময় প্রচুর স্টক ডিভিডেন্ড দিছে, আমি একটু ইয়ে করতাম, ওই যে মানে প্রতিবাদ বা ইটি করতাম আর কি, ওই যে শোষা। তো আমাকে ওই ম্যানেজমেন্ট চিনছে, লেট শামসান চৌধুরী, উনি খুব ভালো মানুষ ছিল, অত্যন্ত ভালো মানুষ ছিল।
উনি একদিন আমাকে বলে, প্রফেসর সাহেব এই আমার নতুন ইয়াটা দেখতে যাবেন, ওই নতুন হইতেছে স্কোয়ার কালিয়া করে ওদের ফ্যাক্টরিটা, তার মন্দকে আপনি আমাকে নিতে হবে। তো উনি আমাকে নিয়ে গেছে। তো আমি পথে যেতে যেতে ওনার কিছু জিনিস দেখলাম আর কি, হিউম্যান বিহেভিয়ার। আমি দেখলাম যে ওনার হাতে বোধ টাকা পয়সা নিরাপদ, কারণ উনি কোনো কিছু ওই চাকর বাকরও নেয় ওনার সাথে, কিংবা হেল্পিং হ্যান্ডও নেয়। উনি নিজে যাইয়া বাজার করলেন সামান্য, আবার উঠলেন। আমি আশ্চর্য, এত বড় শিল্পপতি উনি নিজের হাতে এটা কিনলেন আবার উঠলেন। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের টাকা পয়সা ওনার কাছেই নিরাপদ। গুণী মানুষ। হ্যাঁ, গুণী মানুষ। এবং আমি পরে যাই দেখলাম আর কি, তখন ওটা ফরেন ইয়ারা ছিল টেকনিশিয়ান, ওটা উঠতেছে, কমপ্লিট হয়নি। দুপুরে খাওয়া দাওয়া দিছে, ওটাও নর্মাল, স্বাভাবিক, সাধারণ। তো সব কিছু মিলে আমি দেখলাম যে হার্ডওয়ার্কিং পার্সন এরা, অনেস্ট। হ্যাঁ, ওরা ঠকায় নাই। ওই সময় স্যার আপনার অ্যাসেটের কত পার্সেন্ট স্কয়ার ফার্মে অ্যালোকেট করছিলেন? 20%। ওকে। বেশি না। এই শেয়ারগুলো কি এখনো আছে? না, এগুলো আমার ওই যে আমি একাডেমিক কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম, তো এগুলো আর ওই বিক্রি করি নাই। ওকে। ওটা পড়েছিল। 4-5 বছর পরে গিয়ে আমি একসঙ্গে ওদের ইয়ে আনিছি, ওই যে স্টক ডিভিডেন্ড। তখনও দাম আছে যথেষ্ট। তো প্রায় বোধ হয় 1,20,000 টাকা শেয়ার বোধ হয় আমার হিসাব মতো 30 বা 32 লাখ টাকা হয়েছে। এরপরে গত 6-7 বছর হয়তো আমার ওই শেয়ার নাই আর, বা আমি রাখিও নাই। বাট স্টিল দিস কোম্পানি ইজ ডুইং গুড, কারণ ম্যানেজমেন্টে যারা আছে তাদের আমি চিনি, দে আর গুড পিপল। তো সেই জন্য আমি বলতেছি যে 1 or 2 স্টকস আর এনাফ। এটা ওয়ারেন বাফেটও বলে যে তোমার ভাগ্যকে গড়িয়ে আপনি দিতে, যদি এক নাম্বারটাই চিনে যান তাহলে 2-3 নাম্বার নিয়ে তাহলে ওটা আগে একটু ডাইভার্সিফাই করতে হয়। আবার এগুলো পড়ানো হয়, ডাইভার্সিফাই লাগে যে কোনো কারণে হয়তো মনে করো যে ফর সাম রিজন আদার দিস কোম্পানি ওয়েন্ট ডাউন। আচ্ছা, আমি একটা কথা বলি, নরওয়েজিয়ান ওরা আসলো 10-12 বছর আগে এখানে আসি, তারা ওই তাদের একটা ফান্ড আছে, সরকার আছে স্যার, ওরাই একমাত্র বিদেশি বিনিয়োগকারী যারা টাকা ওরা পয়সা আসে তুলে গ্রামীণ ফোনে, কারণ নরওয়ের কোম্পানি গ্রামীণ ফোন টেলিনরে, ওরা কিনলো, আমরা ওই আগে কিনছি, এরপরে অনেক দামে বিক্রি করে লাভ টাভও করছি। কিন্তু আনফর্চুনেটলি ফরেন এখন তো ওরা একটু অসন্তুষ্ট ওই ফ্লোর প্রাইস এবং আদার কারণে। এখন এই কিছুদিন আগে, এই গত বছরে তো আমার রেগুলেটর, মানে টেলিফোন রেগুলেটর সিম বিক্রি করতে পারবে না গ্রামীণ ফোন। আচ্ছা, সিম বিক্রি করা ওটা বেসিক ফাংশন অফ দ্য সেলুলার টেলিফোন কোম্পানি। হ্যাঁ, এটাই বিক্রি করতে পারবে না, ব্যবসায় করতে পারবে না, তো হোয়াট ফর? মানে আমার কাছে আশ্চর্য মনে হয়, 50,000 যে বিনিয়োগকারী, আমি ধরে নিলাম আর 50,000 গ্রামীণ ফোন, এদের কথা একটু চিন্তা করলো না। আমার কাছে মনে হয় না তারা এটা জানে। এই বাংলাদেশ টেলিফোন রেগুলেটর যেখানে ভাই 50,000 তোমার দেশের XYZ বিনিয়োগ করছে, তো তুমি কেন এটারে এমন বা ইয়া দিতেছ? তুমি কষাও, এটাকে রেগুলেট করো, আমার কোনো আপত্তি নাই, গুড রেগুলেশন আমরাও চাইছি, কিন্তু সিম বিক্রি করতে পারবে না, এটা কেমন কথা হলো? তো এগুলা আমরা খুব হতাশ হয়ে পড়ি। হ্যাঁ, হতাশ হয়ে পড়ি, যার কারণে ওই বিদেশেরও তো হতাশে হচ্ছে। হ্যাঁ, তো এগুলা ইভেন রবি বলে যায় ইনকাম করলে না ইনকাম ট্যাক্স দিব। দেখেন, ইনকাম করি না, তারপর ইনকাম ট্যাক্স, ওই যে কি জিনিস মিনিমাম একটা ট্যাক্স দেয়। তো এইসব কথা শোনার জন্য এখানে তেমন কেউ নাই। সত্য কথা বলতে দেখছি 4 বছর আগে, 3-4 বছর আগে ফাইন্যান্স বিল যখন দিল, তখন দেখি যে লিস্টেড কোম্পানির ইয়া কমে গেছে, ওই কর্পোরেট ইনকাম ট্যাক্স, মানে ডিফারেন্সটা আর কি 10% ছিল, তখনই ভালো কোম্পানি আসে নাই। ওনারা লিস্টেড কোম্পানি দিয়ে কোনো 80% অফ দ্য টোটাল রেভিনিউ কোম্পানি সার্কেলে আসে লিস্টেড কোম্পানি থেকে। তাহলে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অ্যান্ড বিআর বেসিক কাজ তো হচ্ছে লিস্টিংয়ে আনা। দে আর মোর ট্রান্সপারেন্ট, দে আর মোর ট্যাক্স পেইং কোম্পানিজ। শুধু ব্রিটিশ আমেরিকার টোবাকো কোম্পানি 27,000 কোটি টাকা দিচ্ছে। আমার কাছে আশ্চর্য মনে হয়, মানে আমি তো, এরা অনেকে আমার ছাত্র, আমার কাছে মনে হয় দে শুড রিথিঙ্ক দিস ইস্যুস, যে আমি লিস্টিংয়ের জন্য আমার দরকার হলে টেম্পোরারি আমি আরও ট্যাক্স বেনিফিট দিই না কেন? তারপরে তো এরা ট্যাক্স বেশি দিবে আমাকে ইন দ্য লং রান লাগবে না, এর পরে কয়েক বছরে দে উইল হ্যাভ মোর অফ দ্য ট্যাক্সেস রেভিনিউজ। এখন এগুলো তো মহা মুশকিল। আমার এখানে পেনি ওয়াইজ ফাউন্ড ফুলিশ, সত্যি কথা বলতে কি, এরা নন লিস্টেড কোম্পানি, আরে নন লিস্টেড কোম্পানিতে দে ডোন্ট শো দ্য ইনকাম, ট্যাক্স তো দূরে থাকুক। লিস্টেড কোম্পানিতে একটা প্রেশারে থাকে, কোয়ার্টারলি রিপোর্ট দিতে হয়,
অ্যানুয়ালি মিটিং করতে হয়। আবার ওই মানে সব অডিটিং ফার্মে অডিট করলে চলবে না। তাহলে এত কিছু করার পরে আপনি এদেরকে সুবিধাটা না দিয়ে, আর যেখানে পাবলিক ইন্টারেস্ট জড়িত, গট ইট স্যার। স্যার, আপনার নেটওয়ার্থের হ্যাঁ, কত পার্সেন্ট শেয়ার বাজারে? ওয়ান্স ইট ওয়াজ অলমোস্ট 100%, ওকে। এখন হয়তো 60%। এখন অবশ্য আমার ওইভাবে আর নিজের নামেও নাই, যেগুলো ওগুলো ডাইভার্সিফাই করে দিছি Family member সিবলিংস, Okay. ওদেরকে। তো ওটা কিছু না, বাট আমার একটা বেসিক ইন্টারেস্ট সবসময় ছিল। আমার এখনো বিশ্বাস, আমার স্টক মার্কেট যদি ভাইব্রেন্ট থাকে, আমার ইকোনমি ভাইব্রেন্ট থাকে। আমার স্টক মার্কেট যদি চালু থাকে, ইকোনমি ক্যাপিটাল জোগাড় করা বিজনেসের জন্য কোনো সমস্যাই না। আমার স্টক মার্কেট যদি ভালো করতে থাকে, ব্রড বেসড হয়, তাহলে ব্যাঙ্কগুলার এই দুরবস্থা হবে না, ওই যে টার্ম লোন দিয়া। হ্যাঁ, তারা কোনো বিকল্প পায় না বলে ওইখানে আর ওই থেকে টাকা নিতে আমি আশ্চর্য হই, এক ব্যাংক 1000 কোটি টাকা কীভাবে দিয়ে দেয়, আর এখানে 200 কোটি টাকা বিনিয়োগ করতে তাদের হার্টবিট বেড়ে যায়। ধরে নিলাম এখানে 200 কোটির মধ্যে 100 কোটি টাকা শেয়ার বাজার তুমি হারিয়ে ফেললে আর কি, তোমার ওই যে ব্যাড ওই সিলেকশনের কারণে, কিন্তু ওইখানে তো 1000 কোটি টাকা তুমি হারিয়ে ফেলতেছো। স্যার, আজকে থেকে 10 বছর পরে দেশের পুঁজিবাজারে আপনি কি কি দেখতে চান? আমি এটা টোটাল একটা ফ্রি মার্কেট দেখতে চাই, ওয়েল রেগুলেটেড অফকোর্স। আমি চাচ্ছি দেশি বিদেশি আমাদের দেশে যারা ব্যবসা করতেছে, যারা করবে, তারা সবাই লিস্টেড হোক। লিস্টিংয়ের মাধ্যমে দেশের জনগণকে সম্পদের মালিকানা দেওয়া। আপনি যদি বড় বড় কর্পোরেশনের সম্পদের মালিকানা না দেন, তাহলে আপনি যত চিৎকারই দেন না কেন, ওই আমাদের ইকোনমিস্টদের মধ্যে একটা ওই পপুলার একটা আছে কনসেপ্ট, ওনার প্রপাগেট করে ডিস্ট্রিবিউশন অফ ইনকাম। আর ডিস্ট্রিবিউশন তো অ্যাসেট হোল্ডিং থেকে আসবে নাকি, যে অ্যাসেট ইনকাম জেনারেট করে বা ইনকামকে করে, সেই অ্যাসেটের আপনি যদি মালিকানা মধ্যবিত্তকে না দেন, তাদের যদি সঞ্চয়পত্রের দিকে যদি ধাবিত করান, এটা তো রং পলিসি। আপনি যদি আজকে যে ম্যাট লাইফ যত কথাই বলুক না কেন, আমরা এখানে চুক্তি করে আসছি, আমরা বাউন্ড না, কথা ঠিক আছে, কিন্তু পাবলিক ইন্টারেস্টে বাউন্ড টু লিস্টেড। এদের আসলে নিজেদেরই বাংলাদেশে লিস্টেড হওয়া উচিত, আগে কোম্পানির ডোমিসাইল করা উচিত, লিস্টেড করা উচিত। আমাদের এখানে অনেক কোম্পানি ব্রাঞ্চ কোম্পানি করে বহু টাকা নিয়ে যাচ্ছে। আমাদের নীতি নির্ধারকদের কোনো খবর আছে? যথেষ্ট বড় তাদের ব্যবসায়িক ভলান্টারিলি করা উচিত। স্ট্যান্ডার্ড চার্টার্ড বলুক না যে অন্য দেশে লিস্টেড না, তারা বহুত দেশে তারা লিস্টেড, লোকালি ইনকর্পোরেটেড, কিন্তু এখানে বলার কেউ নেই। সত্যি কথা বলতে কি, আমি গভর্নর সাহেব, ওয়ান গভর্নর কেম, another gone, another came, another gone. Nobody raised this issue. ইভেন সাংবাদিকদের মধ্যে তারা অনেক কথা জিজ্ঞাসা করে, কিন্তু কালেকটিভলি এগুলো জিজ্ঞাসা, আমরা এগুলো রিপোর্ট করেছি, অনেক এগুলো রিপোর্ট করে, কিন্তু বড় বড় কাগজের হেডলাইন হতে আমি দেখি না। যদি হতো তাহলে নেসলে হলে, আপনি থাইল্যান্ডে যান, নেসলে, সেখানে আমি পানি খাইয়ে আসছি, নেসলে মানে বোতলের পানি, ইটস এ লিস্টেড কোম্পানি দেয়ার। বাট এখানে তাদেরকে যে জিজ্ঞাসা করা বলবো যে নোবডি ফ্রম হাই আপস আস্কস আস। কেউ জিজ্ঞাসা করছে কোনোদিন? কেউ করে নাই। এখন ফাইন্যান্স মিনিস্টার সেক্রেটারি বসে বলে আজ যেখানে এটাতে আমি টু স্মল। আমেরিকা কয়েকটা এখন পর্যন্ত 2টা ব্যাংক ফেল করলো, পরপর 3-4 দিনের মধ্যেই একটা ভীতি ছড়িয়ে পড়ছে আর কি। আমাদের এখানে এটার প্রভাব কি হতে পারে স্যার? কন্টাজিয়ন এফেক্ট বলে, মানে সংক্রমিত হয় রোগ আর কি। আসলে হচ্ছে কি, ব্যাংক এনি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এগুলো চলে ট্রাস্টে, তার পুঁজি হচ্ছে 20% আর 80% তো মানুষ দিচ্ছে। তো কোনো ব্যাংকের উপর যদি ট্রাস্ট নষ্ট হয়ে যায় ফর সাম রিজন আদার, যদি ধরে নেওয়া হয় যে এরা মধ্যে আমার টাকা পয়সা দিতে পারবে না, তখন হবে কি, সবাই টাকা উঠাতে চাইবে, সবাই একসঙ্গে টাকা উঠালে কিন্তু ওই যে কোনো ইনস্টিটিউশন দোষী পড়বে। ওইখানেও তাই হয়েছে, বাইরে ইন্টারেস্ট রেট বাড়ছে, ওই যে ফেডারেল রিজার্ভ সিস্টেমের ওই যে পলিসি রেট বাড়তেছে, বন্ডের মানুষ ওইখানে রাখছিল ওই যে উইদাউট ইন্টারেস্ট, এবং এগুলো ওই যে আইটি কোম্পানিকে করছে, স্টার্ট আপ লোন দিচ্ছে ওইখানে, সেখান থেকে রিকভার করা যায় নাই, কারণ আইটির খারাপ সময় যাইতেছে, আর এখান দিয়ে মানুষ গিয়ে হাজির হয়েছে আমার টাকা দেন। অ্যাজ এ রেজাল্ট বাস ইট ইজ কলাপসিং। এখন এখন একটা দেখার পর ওই আরেকটা হয়েছে সিগনেচার ব্যাংক, এরপরে নাকি আরেকটা হচ্ছে, ওটা ক্রিপ্টো ইস্যু আছে। হ্যাঁ, ক্রিপ্টো ইস্যু। তো এই ক্রিপ্টো চালু করে দিয়েছে ক্রিপ্টো,
ওয়ারেন বাফেট বলছে কি এটা তো একটা জুয়া খেলার জন্য ইন্টারন্যাশনালি একটা ইনস্ট্রুমেন্ট বাইর হয়েছে, স্যার ওই ধাক্কা কি আমাদের এখানে আসতে পারে না? আসতে পারে। আসতে পারে। এখানে তো ওই যে মোডিস এটা তো আমাদের নিজস্ব প্রবলেম, মানে ওইটার না না ওই ঢেউয়ের ধাক্কা। রেটিং কোম্পানি অলরেডি আমাদের এগুলাকে ডিমোট করে দিছে। জি স্যার। হ্যাঁ, তো আমাদের তো এখন ওই যে বাইরের সঙ্গে ইয়ে আছে না, করসপন্ডিং ব্যাংক আমাদের এখানে এগুলো গ্রহণ করতে চাইবে না। ইনফ্যাক্ট তারা থার্ড পার্টির মাধ্যমে ওই এলসি ইয়া করাইতেছে, তাহলে খরচ বাড়তেছে না, ব্যাংকের ইনকাম কমে যাবে। তারপরে ওই যে আজও দেখলাম ওই যে ক্লাসিফাইড লোনের আবার সামনের দিকে দিয়ে দিছে। এইভাবে কতদিন, কথার কথা আর কি। এখানে এত ব্যাংক চলার মতো ইকোনমি না, সত্য কথা বলতে কি। মার্জারে যাওয়া উচিত, অ্যাকুইজিশন হওয়া উচিত। কে করবে বলো, কে করবে? একটাও কি হয়েছে? এখন ওই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাপ্লাই করলে 10-12টা এখানে বন্ধ হওয়ার উপক্রম এখানে। কিন্তু ফরচুনেটলি হয়তো আমরা সবাই মনে করি যে না, এখানে বন্ধ হবে না, চলবে, ভালো চলতেছে। তো সব কিছু মিলিয়ে আমি বাংলাদেশ ব্যাংকে বলবো, ভাই সময় থাকতে একটু টাইটেন দা সিস্টেম, হ্যাঁ, যাতে করে আমরা বিপদের দিকে না যাই, এই আর কি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। Thank you for আপনি inviting me. কষ্ট করে আমাদের স্টুডিও পর্যন্ত It's a pleasure. আপনাকে আল্লাহ দীর্ঘায়ু দান করুন। থ্যাংক ইউ। দর্শক, অধ্যাপক আবু আহমেদ শেয়ার বাজারের একজন সত্যিকারের বাতিঘর। আমরা তার কাছ থেকে অনেক গল্প শুনলাম আজকে, তার চিন্তাধারা সম্পর্কেও আমরা। উনি মূল্যভিত্তি দেখেন, বাজার মুক্ত হবে, বাজার স্বাধীন হবে, বাজারে সুশাসন থাকবে, এগুলোই তিনি চান। আমরাও নিশ্চয়ই চাই। পরের কোনো পর্বে আবার দেখা হবে।